যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত, ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি। এবং সেই যুদ্ধটা কী ইঙ্গিত দিচ্ছে, কেন ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারতের প্রতিপক্ষ কে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে সামনে আসবে। কারণ এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের বন্ধুত্ব তৈরি হয়েছে। আমরা দেখছি আমেরিকার সঙ্গে ভাটা পড়া বন্ধুত্বে আবার জোড়া লেগেছে এবং আমেরিকার কাছে ভারত সব থেকে ভালো বন্ধু, এরকমভাবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত ভারতে এসেই ঘোষণা দিয়েছেন। তার মানে আমেরিকাও শঙ্কা নয়, আমেরিকার শত্রু ভারতের শত্রু, এই ব্যাপারটাও মোটামুটি এখনকার বন্ধুত্বে মোটা দাগে সেটা মেনে নেওয়াই যায়। তাহলে ভারতের শত্রুকে এই মুহূর্তে, ভারতের আমার মনে হয় এই মুহূর্তে শত্রু তালিকায় যে পাকিস্তান আগে থেকেই ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশটির নাম বাংলাদেশ। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য কোনো সুখের খবর নয়। ভারতের সেনাপ্রধান গতকালকে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু সেই যুদ্ধটা কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি, সেটা খুব সুকৌশলে এড়িয়ে গেছেন, সেটা বলেননি, প্রকাশ করেননি। সেখান থেকেই এক ধরনের আতঙ্ক তৈরি হয়, হচ্ছেটা কি আসলে। চলুন একটু জেনে দেখি কি বলতে চাইলেন ভারতীয় সেনাপ্রধান, কিসের যুদ্ধের ইঙ্গিত দিলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটি অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন, কিন্তু প্রশ্ন সেখানেই কার বিরুদ্ধে যুদ্ধ। গণমাধ্যম কি বলছে, বাংলাদেশের গণমাধ্যমকে উদ্ধৃত করেই এই খবরটা দিতে চাই, যদিও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এই খবরটা আছে, কিন্তু আমাদের দর্শকদের বিশ্বাসযোগ্যতার একটা জায়গা যেহেতু বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যমকে অনেকেই এরকম ভাবতে শুরু করেছেন যে ভারতের গণমাধ্যম কি বাংলাদেশ বিষয়ে সঠিক কোনো খবর দেয়। এই প্রশ্ন যেহেতু রয়েছে, সেহেতু আমরা টেকনিক্যালি এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে এড়িয়ে যেতে চাইছি। কালবেলা তাদের শিরোনাম করেছে বাংলাদেশের গণমাধ্যম, সেখানে বলছে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা। ভারতীয় সেনাপ্রধান কার বিরুদ্ধে যুদ্ধ করবেন তিনি, সেখানে বলা হচ্ছে ভবিষ্যতের জন্য যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন আধুনিক নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র সহ যে ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে দেশীয় অস্ত্র সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন ভারতীয় সেনাবাহিনী এখন প্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম ও বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে। তিনি বলেছেন আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য একটা কৌশলগতভাবে অত্যন্ত জরুরি এটা। গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেছেন সেনাবাহিনীর ভাষায় অপারেশন সিঁদুর একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। অর্থাৎ তিনি আভাস দিয়েছেন এই যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধের যে সেনাবাহিনীর এক ধরনের অভ্যস্ততা, সেই অভ্যস্ততা অপারেশন সিঁদুর থেকে, পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশনটা শুরু হয়েছিল সেই অপারেশন থেকে শুরু হয়েছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনীর দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। দ্বিবেদী বলেছেন আমরা শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করছি না, ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানেই প্রশ্ন, যুদ্ধটা কার সঙ্গে আপনি করতে চাইছেন। সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো এবং প্রশিক্ষিত করা হচ্ছে। এবং এই যে কাঠামো সাজানো হচ্ছে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই কথা তিনি যখন বলছেন তখন আমরা দেখছি বাংলাদেশের সীমান্ত লাগোয়া অবস্থায় অন্তত 5টা নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত। অন্তত 5টা পুরনো বিমানবন্দর, ব্রিটিশ আমলে তৈরি বিমানবন্দর, যেগুলো পরিত্যক্ত বিমানবন্দর, সেই বিমানবন্দরগুলোকে আবার সক্রিয় করার প্রজেক্ট চালু করেছে ভারত। কিছুদিনের মধ্যে
সেই বিমানবন্দরগুলো চালু হয়ে যাবে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল যে বিমানবন্দরগুলো, সেগুলো চালু করছে, এবং সেগুলো চালু করছে এই কথা বলে যে বাংলাদেশে লালমনিরহাটে বাংলাদেশ পরিত্যক্ত একটা বিমানবন্দর সচল করার প্রক্রিয়া করছে। অর্থাৎ চিকেন নেক এলাকায়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, যেখানে কিনা আবার ভুটান নেপালের সীমান্তও রয়েছে, সেই এলাকায় ভুটান এবং নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে যেহেতু খারাপ না, বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক খারাপ, সেহেতু এই যে সীমান্তে যে প্রস্তুতি, সেনা ঘাঁটি তৈরি করা, নতুন নতুন সেনা ঘাঁটি তৈরি করা, পুরনো পরিত্যক্ত 5টা বিমান ঘাঁটি আবার চালু করা, এই ব্যাপারগুলো নতুন করে ইঙ্গিত দেয়। এবং উপেন্দ্র দ্বিবেদীর এই যে কথা, ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখছি তিনি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় একের পর এক সেনা ঘাঁটি তৈরি করছেন। ব্যাপারটা কি, বার্তাটা কি আমাদের দিকে আসে? তিনি কি আমাদেরকে লক্ষ্য করে এই কথা বললেন? যদিও মাত্র 2-3 দিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে এত বেশি গুরুত্ব তিনি দিচ্ছেন না, কিংবা তার সরকার দিচ্ছে না, কারণ বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা মাত্র 2-4 মাসের জন্য সিদ্ধান্ত হবে, 4-5 বছরের জন্য যে সিদ্ধান্ত নয়, সেই সিদ্ধান্ত নিয়ে ভারত খুব একটা মাথা ঘামাতে চায় না। আবার তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের 3 বাহিনীর সঙ্গে তার এবং তাদের বাহিনীর সুসম্পর্ক রয়েছে। এক দেশের 2 নীতি, বাংলাদেশ এবং ভারত 2 ক্ষেত্রেই 2 রকম রূপ আমরা দেখছি। সরকার টু সরকার কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক সম্পর্কের কথা বলছি, এখনও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কারণ গতকালকেই আমরা জানিয়েছিলাম যে ভারত বিরোধী বয়ান নানাভাবে দেয়া হলেও সর্বশেষ অর্থ বছরে ভারত থেকে, আওয়ামী লীগের শেষ অর্থ বছরের চাইতেও ভারত থেকে আমদানির পরিমাণ অন্তত $100 কোটি বেড়েছে, এবং প্রবৃদ্ধির হার 7.8-এর উপরে উঠেছে আমদানির ক্ষেত্রে। এই ব্যাপারগুলো অনেকগুলো কনফিউশন তৈরি করে, কিন্তু সরকার টু সরকার রাজনৈতিক সম্পর্ক নেই। আইপিএল নিয়ে যাচ্ছে তাই অবস্থা আমাদের মধ্যে চলছে। ঠিক সেই সময়ে যখন ভারতের সেনাপ্রধান বলেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে 3 বাহিনীর সঙ্গে এক ধরনের ভালো যোগাযোগ এবং ভালো সম্পর্ক রয়েছে, তখন আবার নতুন করে প্রশ্ন ওঠে যে সরকার একদিকে, 3 বাহিনী আর একদিকে, এই ব্যাপারটা কি খুব একটা ভালো বার্তা দেয়? দর্শক, আপনার কি মনে হয় ভারতীয় সেনাপ্রধান ভবিষ্যৎ যুদ্ধের যে ইঙ্গিত দিলেন, সেই যুদ্ধের টার্গেট কারা? পাকিস্তান নাকি বাংলাদেশ, নাকি একসঙ্গে 2 দেশকেই তারা টার্গেট করতে চায়? যদি তারা টার্গেট করতে চায়, তাহলে আমাদের প্রস্তুতি কতটুকু আমরা পেরে উঠব, কিংবা কতটুকু পেরে ওঠার সক্ষমতা আমাদের রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।